দর্শক, আমরা বর্তমানে দেখছি পরিসংখ্যান বলছে যে ক্যান্সারের প্রাদুর্ভাব কিন্তু বেড়েই চলেছে। অত্যন্ত কর্কট এবং কঠিন একটি শব্দ ক্যান্সার। আমরা প্রায়ই এই রোগটি নিয়ে কথা বলার চেষ্টা করি এবং তবে শরীরের বিভিন্ন অংশে এই ক্যান্সারের প্রাদুর্ভাব দেখা যায়। আমাদের মাঝে মাঝে কিছু উপসর্গ থাকে, কোষ্ঠকাঠিন্য, মলদ্বারে রক্ত যাওয়া, এ ধরনের অনেক সমস্যা নিয়ে কিন্তু পেটের সমস্যা আমাদের রোগীরা এসে প্রায় চিকিৎসকদেরকে বলেন। আবার অনেকেই অবহেলা করেন এবং এই রোগটি লুকিয়ে রাখেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এবং বয়সকালে এই সমস্যাটি কিন্তু অনেকেই বলতে চান না। তাতে আসলে কি সমস্যা হয়? দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো আমাদের খুব জানা দরকার, কারণ আমরা কি কোনোভাবে এই উপসর্গগুলো কি আমাকে ইঙ্গিত দিচ্ছে ক্যান্সারের কিনা, সেই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান হেলথ ফর পিপলে। আমি পুরো অনুষ্ঠানে আছি ডাক্তার শাহেদ ইমরান। আপনারা জানেন এই অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করবার জন্য এটিএন বাংলা স্ক্রলে যে নম্বরটি রয়েছে সেই নম্বরে সরাসরি যুক্ত হতে পারবেন। আমাদের সাথে একজন প্রাজ্ঞ, অত্যন্ত জনপ্রিয়, সম্ভাবনাময় একজন সার্জন আমাদের অনুষ্ঠানে আছেন। আমরা তার আগে বলে নিই, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার এবং বাংলাদেশে এর প্রেক্ষাপট। এই বিষয়টি নিয়ে আজকে আমাদের মূল আলোচনা থাকবে। আমাদের আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের খুবই কাছে জনপ্রিয় চিকিৎসক, গবেষক এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সবচাইতে ব্যস্ততম একটি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সকলের আস্থার জায়গা। এই হাসপাতালের আবাসিক সার্জন এবং সহকারী অধ্যাপক হিসেবে কোলোরেক্টাল বিভাগের বিশেষজ্ঞ, সার্জারি বিভাগে উনি চিকিৎসা দিচ্ছেন, দায়িত্বে আছেন ডাক্তার মীর রাশেক আলম ওভি আমাদের এটিএন বাংলা স্টুডিওতে আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলা আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি আজকে প্রোগ্রামে আসতে পেরে ভালো লাগছে। আশা করি একটা ফলপ্রসূ আলোচনা হবে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব কোলোরেক্টাল ক্যান্সার এই বিষয়টি নিয়ে। আমাদের চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, উনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে বলে প্রত্যাশা করছি। স্যার, আমরা একটু জানতে চাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে বর্তমানে আছেন, ঢাকা মেডিকেল কলেজে দায়িত্ব পালন করছেন, একজন আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা মেডিকেল কলেজে আমিও কাজ করেছি। সেই প্রেক্ষাপট থেকে একটু বলছি যে এটি খুবই ব্যস্ততম একটি জায়গা। আপনি আবাসিক সার্জনের দায়িত্ব পালন করছেন, সার্জারির বিভিন্ন বিভাগ আছে। আসলে রোগীটি কোথায় চিকিৎসা পাবে সেই বিষয়গুলো কিন্তু সেখানে নির্ধারণ করতে হয়, তারপরে আপনারা বিভিন্ন জায়গায় রোগীদেরকে দেন। আমি একটু শুরুতেই জানতে চাচ্ছি যে আপনার এই দায়িত্বের মধ্যে আপনি বা একজন রোগীকে আসলে সঠিকভাবে কি আমরা চিকিৎসার যে প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে কতটুকু পারছি ঢাকা মেডিকেল কলেজের প্রেক্ষাপট থেকে? ধন্যবাদ শাহেদ ভাই। আপনি জানেন যে আমরা একসাথে কাজ করেছি, তো আপনারও একটা অভিজ্ঞতা আছে। তাও দর্শকদের উদ্দেশ্যে এটা আমরা বলতে চাই যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে আপনি যদি সরকারিভাবে চিন্তা করে থাকেন, সরকারি ভাবে ঢাকা মেডিকেলের 2600 বেডের হাসপাতাল, 2600 বেডের হাসপাতাল, তো 2600 রোগী তার ভর্তি থাকার কথা। কিন্তু এই মুহূর্তে আপনি যদি ঢাকা মেডিকেলে যান, ঢাকা মেডিকেল বারান্দা দিয়ে হাঁটেন, আপনি দেখবেন ভর্তি রোগীর সংখ্যা 4000-এর বেশি। যেমন আজকের স্ট্যাটে হয়তো 4013, 4017 এরকম যেমন আজকে ভর্তি আছে। তাহলে আপনি ধরে দেখেন যে 2600 সরকারি অনুমোদিত শয্যার বিপরীতে 4000+ রোগী ভর্তি আছে। তার মানে কিছু কিছু রোগী তো শয্যাবিহীন আছে। আপনি যদি একটা চিকিৎসার মিনিমাম স্ট্যান্ডার্ড চিন্তা করেন, যে একটা সবচেয়ে সর্বনিম্ন একটা জায়গাতেও আপনি যান, সেখানে একটা রোগী তো সর্বনিম্ন একটা বেড পেতে পারে, কিন্তু তাই বেড পাবে না, মাটিতে থাকবে, সেটা জেনেও কেন রোগী ঢাকা মেডিকেলে আসছে? নিশ্চয়ই রোগী একটা এমন কিছু বিশ্বাস বা একটা কিছু ঢাকা মেডিকেলে আছে যে যেটার উপর ভিত্তি করে যে না, আমি যদি বেড না পাই, যদি থাকার জায়গা না পাই, মাটি বিছিয়ে থাকবো, কিন্তু চিকিৎসাটা আমার হবে এবং সেই চিকিৎসাটা হবে একদম সর্বনিম্ন খরচে। যার কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা বলি যার কেউ নেই তার আল্লাহ আছে, আর যার কোথাও চিকিৎসা নেই তার ঢাকা মেডিকেল আছে। এটা বাংলাদেশে একটা ধ্রুব সত্য হয়ে গিয়েছে আসলে। এখন আসলে কিন্তু আমরা যারা চিকিৎসা দিচ্ছি বা চিকিৎসা নিচ্ছি, তারা কিন্তু কেউই 100% স্যাটিসফাই হচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন যে যদি আমি একজন চিকিৎসক হিসেবে আমার তো একটা রোগীকে পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়ার ইচ্ছাটা আছে। আমরা যে টেক্সট বইটা পড়ছি, এটা তো বাংলাদেশি কোনো টেক্সট বই না, টেক্সট বইটা অবশ্যই এটা উন্নত দেশে লেখা, বেশিরভাগ আন্তর্জাতিক মানের। সব দেশেই কিছু স্ট্যান্ডার্ড বইগুলো অল্প কিছু দেশেই লিখে থাকে, সবাই আমরা সেটাই পড়ি। অথচ রোগীকে দেওয়ার জন্য আমি হয়তো বুঝছি রোগীকে এটা দেওয়া দরকার, সেটা পারছি না। আবার রোগীকে একটা সময়, প্রত্যেকটা রোগী আমাদের কাছে একটা সময় ডিজার্ভ করে যে আপনি ডাক্তারের কাছে এসেছেন, আপনি দুটো কথা বলবেন, এটা তো আপনি সবাই চান, কিন্তু আপনার পিছনে আরেকজন আছে, তার পিছনে একজন আছে, আর ডাক্তার জানে যে 6 ঘন্টায় আমাকে 100 জনকে দিতে হবে। তো যার কাছে একটু হয়তো বেশি শোনা দরকার,
সেই সময়টা ডাক্তারকে দিতে হবে। ডাক্তারের মনেও কিন্তু বাসায় যে একটা আতিথ্য থাকে, আচ্ছা রোগীটার কিছু বলা ছিল কিনা, এই রোগীটাকে আমি দুটো কিছু জিজ্ঞেস করলাম কিনা, এই আক্ষেপটা ডাক্তারের থাকছে। আবার রোগীরও একটা আক্ষেপ থাকছে, আমি তো কিছু বলতে পারলাম না, আমাকে এখানে দেখি পরীক্ষা নিয়ে লিখে পাঠিয়ে দিল, আমাকে ভর্তি দিয়ে দিল, যেখানে হয়তো ভর্তি হয়ে সকালে একটা রাউন্ডে একবার ডাক্তার দেখলেন, পরের দিন আবার রাউন্ড দেখবেন। 24 আওয়ার্সে দেখা যাচ্ছে যে ইমার্জেন্সি না হলে ডাক্তারের কাছে কেউ যাচ্ছে না তার কাছে, তখন তার কাছে পাচ্ছে নার্স বা আমাদের বা আদার যারা আছেন সেবার সাথে জড়িত তাদেরকে। এখন আপনি চিন্তা করেন যে তাদের জন্য একটা নার্সের কথা যদি চিন্তা করেন যে সেবা দিচ্ছে, আমরা হয়তো একটা সার্জারি রোগীর বেশিরভাগই আমরা জানেন যে আপনি ছিলেন আমার সাথে, আমরা ইনজেকশন সবসময় দিই। তো একটা ওয়ার্ডে যদি 200 রোগী থাকে, নিউরো সার্জারি চিন্তা করেন কথাটা, প্রথম রোগীটাকে যখন একটা সকাল 8টায় ইনজেকশন দেওয়া শুরু করছে, 200 নম্বর রোগীকে ইনজেকশন দেওয়ার পর কিন্তু প্রথম রোগীটার আবার দ্বিতীয় রেজাল্ট টাইম হয়ে যাচ্ছে। তো এখানে খুব অল্প লোকই থাকেন, সো আলটিমেটলি তারাও এক্সস্টেড হয়ে যান। তাহলে যারা চিকিৎসা সেবা দিচ্ছেন, যারা নিচ্ছেন, কেউই কিন্তু পূর্ণাঙ্গ স্যাটিসফাইড হচ্ছেন না। আমাদের এই সিস্টেমটাকে ব্রেক করে আসলে পরের স্টেজে যাওয়ার জন্য সবাইকে মিলে এগিয়ে আসতে হবে। আসলে এই যে সন্তুষ্টির জায়গাটি বললেন, আসলে আমাদের সকলেরই প্রত্যাশা থাকে যারা চিকিৎসা প্রার্থী, যে আমরা সঠিকভাবে, আপনি সেগুলোই অ্যাকনোলেজ করেছেন। এই দায়িত্বটা আসলে কার? বা আমরা আসলে মনে করি তো আমাদের একটা ব্লেসিংস আছে ডাক্তারদের, আমি যেটা মনে করি যে আশীর্বাদ, যে রোগীরা এখনো মনে করে যে আমার আল্লাহর পরেই আমার যার অবস্থান সেটা ডাক্তার, এবং ডাক্তারের সেই সুযোগটি রয়েছে একমাত্র মানুষ যে কোনোভাবে যে কোনো সিদ্ধান্ত সে এককভাবে নিতে পারে। এই ঢাকা মেডিকেল কলেজে যে অসন্তুষ্টির জায়গা যেটি যদি বলছেন যে রোগীরা সঠিকভাবে সুযোগ পাচ্ছে না, এটি আসলে কিভাবে সমন্বয় করা যায়? আসলে এটা আসলে আমি যদি বলি দায়িত্ব কার, দায়িত্ব আসলে একার কারণ। আমাদের স্বয়ং যদি চিন্তা করেন যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, তারাও যদি চান যে আমি একটা পরিবর্তন আনবো, একা আনা তার পক্ষে সম্ভব হবে না। আমি রোগী, আমারও কিছু দায়িত্ব আছে, আমি চিকিৎসক মিড লেভেল, আমার দায়িত্ব আছে, আমার সিনিয়র, প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে। এই কম্প্রিহেনসিভ দায়িত্ব যদি সবাই পালন করে, যেমন আমি যে রোগীর দায়িত্বের কথা চিন্তা করি, বলেন রোগী একজন, রোগীর দায়িত্ব কি? আসলে রোগীর একটু দায়িত্ব আছে। ধরেন আমি রোগী আসলাম, আমার সঙ্গে 2 জন লোক আসলো, আমি যাওয়ার সময় হাসপাতালের বিছানা চাদরটা বাসায় নিয়ে গেলাম, আমি ফাইলটা বাসায় নিয়ে গেলাম, আমি যেখানে সেখানে থুতু ফেললাম, আমি একটু ময়লা ফেললাম, তাহলে এটাও কিন্তু একটা এক্সট্রা বার্ডেন। 4000 লোকের মধ্যে যখন আপনি এক্সট্রা একটু বার্ডেন আসবে, যে ক্লিনার সে তো অল্প, তার কিন্তু এই এক্সট্রা ক্লিনিংটা করতে একটা বার্ডেন হচ্ছে, আলটিমেটলি হাসপাতালটা ময়লা হচ্ছে। তখন আমি যখন যাব, তখন গিয়ে দেখবো কি যে রোগী, পরের রোগী এসে গিয়ে দেখবে হাসপাতালটা ময়লা, অথবা আগের রোগীর বেড চলে গেছে, বিছানাটার চাদর নেই। কারণ আপনি জানেন যে সরকারি প্রক্রিয়া কিন্তু কঠিন, একটা বিছানা চাদর চলে গেলে এই বিছানা চাদরটা আসতে হলে আগামী অর্থ বছর পর্যন্ত আমাদের অপেক্ষা করে আসতে হয়। এই ধরনের একটা প্রক্রিয়া থাকে সরকারের, তো তার দায়িত্ব এতটুকু আছে। আবার আমাদেরও দায়িত্ব আছে যে রোগী যাতে, হ্যাঁ অনেক রোগী আছে যে ফাইলটা নেওয়ার সাথে ভুল করে ফাইলটা নিয়ে চলে গেল, এটার কাউন্সিলিংটা আমাদের সিস্টারদের, নার্সদের বা যিনি তাদেরকে বলা যে না আপনি কাগজটা নিয়ে যাবেন, ফাইলটা রেখে যাবেন। তবে ডক্টর রাশেক, আমি যদি বলি যে এই বাংলাদেশে চিকিৎসা নেয়ার যে সুযোগ বা প্রাপ্যতা যত সহজ, পৃথিবীর অন্য দেশে বোধহয় এত সহজে চিকিৎসা নেওয়া যায় কি? মানে আমি যদি বলি যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনার কাছে আমরা খুব দ্রুত চলে যেতে পারি। সুন্দর একটা পয়েন্টে এসেছেন। আসলে দেখা যায় যে আমাদের ধরেন আমরা জুনিয়র চিকিৎসক বা আরো জুনিয়র যারা আছেন, তারা ভাবছেন যে আমার চেম্বারে কোনো রোগী নেই, স্যারের 100টা রোগী। আবার স্যার ভাবছেন যে আমি তো 100টা দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি 30টা, আমি সর্দি কাশি দেখতে চাই না, আমার কাছে রোগী চলে আসছে সর্দি কাশি। স্যারের কিন্তু কনসেপশন এরকম না যে আমি 200 রোগী দেখবো, বাট রোগী চলে আসছে। এই যে ডিস্ট্রিবিউশনের সমস্যাটা, এই যে রোগীর সহজলভ্যতা যাওয়ার জন্য, আপনি একটা চিন্তা করেন যে ঢাকা মেডিকেলে আপনি যদি হন 10 টাকা টিকিট করে আউটডোরে দেখাচ্ছেন, এমবিবিএস ডাক্তার দেখাতে পারছেন, আপনি কিন্তু 20 টাকা দিয়ে ভর্তি হওয়া মাত্রই একজন প্রফেসরের আন্ডারে চলে যাচ্ছেন। বা যদি প্রাইভেট চেম্বারে চিন্তা করেন, হাইয়েস্ট বাংলাদেশে কত টাকা, হয়তো 2500 টাকা হয়তো হাইয়েস্ট ভিজিট আছে একজনের, এর বেশি তো না। এভারেজ ভিজিট 500 টাকা থেকে 1000 টাকার ভিতরে, সব মোটামুটি কনসালটেন্টদের এরকম। আপনি কিন্তু একজন প্রফেসরের কাছে 500 থেকে 1000 টাকার মধ্যে আপনি কনসালটেন্টের কাছে চলে যাচ্ছেন। অথচ হয়তো সমস্যাটা নাক দিয়ে পানি পড়া, অথচ সমস্যাটা হয়তো একটা আমাদের স্ক্যাবিস, মানে দৈনন্দিন সমস্যা, যেটা হয়তো একজন এমবিবিএস চিকিৎসকের জুরিসডিকশনের ভিতরে ভালো চিকিৎসাটা আছে। তো আমরা যদি, এবং এই চিকিৎসার জন্য হয়তো দেখা যাবে যে রোগীটা বরগুনা থেকে ঢাকা শহরে এসছে, এটাই কি আমরা আসলে রেফারেল সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনাটি করতে পারি কিনা? আমাদের আসলে একটা সমন্বিত রেফারেল ব্যবস্থা গঠন করলে হয়তো এইটা সম্ভব। সম্প্রতি আপনি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেছেন, আমরা সবাই এটা দেখেছি যে এই বিষয়টি আপনি খুব গুরুত্ব দিয়ে ভাবছেন, আসলে কিভাবে সম্ভব? আসলে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের ফার্স্ট লেডি ওনারাও এই বিষয়টা নিয়ে ভাবছেন। আসলে এটা আমাদের সাথে আগেও কিছু কথা হয়েছে যে রেফারেল একটা সিস্টেম গঠনের জন্য আমরা চেষ্টা করছি। আসলে আমাদের পপুলেশন ভলিউম আসলে এত বড়, এটা নিয়ে একসাথে কাজ করাটা কিন্তু কঠিন, আসলে কঠিন। তারপরেও আমাদের উপজেলা থেকে জেলা পর্যায়ে এগুলো থেকে পাইলট প্রজেক্ট হিসেবে যদি আমরা আস্তে আস্তে যেতে পারি,
তা একদিন হয়তো দেখা যাবে যে ন্যাশনাল আইডি কার্ড যেদিন সে পাবে বা জন্ম নিবন্ধন পাবে সেদিনই তার হেলথ কার্ডটা হবে, প্রতিটা জন্ম নিবন্ধনই একটা হেলথ কার্ডের সাথে পরিণত হবে। তখন হয়তো আমরা সেন্ট্রাল ডাটাবেজে কম্পেয়ার হয়ে যাব। আপনি জানেন যে আমাদের গতকালকে ঢাকা মেডিকেলে একটা মিটিং হয়েছে, আমরা কিন্তু গতকালকে এই মিটিংটা করেছি যে আমাদের হয়তো আমরা কিছু কিছু আউটডোরটাকে সম্পূর্ণ অটোমেশনের সিস্টেমে নিয়ে আসবো, অর্থাৎ প্রেসক্রিপশনটা হবে ডিজিটাল। আমাদের সবারই একটা অভিযোগ, ডাক্তারদের হাতের লেখা খারাপ, আমাদের হাতের লেখা খারাপ, রোগীরা বুঝতে পারে না, অনেক সময় ভুল ওষুধ পেয়ে যায় ফার্মেসি থেকে, এটা হয়। তা আমরা ঢাকা মেডিকেলই প্রথম স্টেপটা নিচ্ছি যে আমরা একটা সরকারি হাসপাতালের মধ্যে আমরা প্রেসক্রিপশনটা প্রিন্টেড প্রেসক্রিপশন দিব। আপনি যদি দেখেন এখানে কিন্তু সরকারের সদিচ্ছা আছে বড় ধরনের, কারণ টিকেটের দাম কিন্তু 10 টাকাই, আপনি 10 টাকা দিয়ে চিকিৎসা দিচ্ছি আমরা, কিন্তু সরকারের যে আগে হাতে লেখার জন্য ছিল এখন কিন্তু এখানে কম্পিউটার, স্ক্যানার, একটা সফটওয়্যার, একটা প্রিন্টার, এগুলো কিন্তু অ্যাভেলেবল করতে হচ্ছে। তো আমাদের সরকারের একটা সদিচ্ছা আছে, আমরাও সেই সাথে লোকালি আমরা মানে আমাদেরও সদিচ্ছাটা বলবো অথবা উদ্যোগ বলবো হাসপাতাল কর্তৃপক্ষের, এই দুটো মিলে আমরা একটা শুরু করছি। হয়তো আমরা উইদিন 6 মান্থসের মধ্যে ঢাকা মেডিকেলের সব প্রেসক্রিপশন আমরা কম্পিউটারাইজড একটা ডাটাবেজে নিয়ে আসবো। এটা আসলে মূলত সারা বাংলাদেশী স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ইন্টিগ্রেটেড হওয়া দরকার, আস্তে আস্তে আসবে হয়তো ইনশাআল্লাহ, যে হয়তো মাগুরার রোগীটার ডাটা হয়তো আমরা ঢাকা মেডিকেলে একদিন পাবো ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা করছি। আমরা আসলে আজকের মূল প্রতিপাদ্য যে বিষয়টি সেটি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। এইটা আসলে শরীরের কোন অংশের ক্যান্সার এবং কাদের আসলে ঝুঁকি বেশি, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক মণ্ডলী, আমরা আজকে কোলোরেক্টাল ক্যান্সার এবং বাংলাদেশের প্রেক্ষাপট এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে জনপ্রিয় চিকিৎসক ডাক্তার রাশেক আলম অভি রয়েছেন। আমরা বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এসে এই বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা করব। দর্শক নিশ্চয়ই এটিএন বাংলার সাথেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম এটিএন বাংলার অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান হেলথ ফর পিপুলে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আমার সাথে আজকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আছেন ডক্টর মীর রাশেক আলম অভি, সহকারী অধ্যাপক এবং আবাসিক সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর রাশেক, আপনাকে আসলে বিজ্ঞাপন বিরতির আগে একটি প্রশ্ন রেখে গেছিলাম যে এই যে কোলোরেক্টাল ক্যান্সার শরীরের আসলে কোন অংশটা হয়, একটু যদি মোটা দাগে একটু জানতে পারি, এবং কারা আসলে মূলত ঝুঁকিতে রয়েছেন, কোন বয়সের মানুষ? আসলে এটা তো নামটাই কোলোরেক্টাল ক্যান্সার, অর্থাৎ কোলন এবং রেকটাম, এই দুইটার জায়গার যে কোনো ক্যান্সারকে আমরা কোলোরেক্টাল ক্যান্সার বলে থাকি। এখানে বেশ কিছু ঝুঁকির কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ তার বংশের আগে কাউকে একটা কোলোরেক্টাল ক্যান্সারের হিস্ট্রি ছিল, সেই ধরনের রোগীদের ঝুঁকিপূর্ণ একটা আছে। আর দ্বিতীয় ঝুঁকির মধ্যে আমরা বলতে পারি যারা রেড মিট খান, অতিরিক্ত রেড মিট খান, তারাও ঝুঁকিতে পড়ে যাবেন। যারা লেস ফাইবার কনজিউমিং খাওয়া খান, সেটাও একটা ঝুঁকির মধ্যে আছে। যাদের হয়তো পলিপ থাকে, ছোটোখাটো পলিপ, আগে পরবর্তীতে সেটা ক্যান্সার টার্ন নেওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বলি বয়স ইউজুয়াল লেন্থটা হচ্ছে 50 ইয়ার্স। 50-এর নিচে কিন্তু এই হওয়ার সম্ভাবনা কম, 50-এর পরেই অধিকাংশ ক্যান্সারগুলো আসে। কিন্তু এখন ওয়ার্ল্ড ট্রেন্ডে কিন্তু ইয়াং অনসেট কোলোরেক্টাল ক্যান্সার বলি আমরা, অর্থাৎ 30-এর নিচেও কিন্তু ক্যান্সার রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এই যে বাড়ছে, এটা কি খাদ্যাভ্যাসের বা আমাদের লাইফস্টাইল পরিবর্তনের কারণে, বা আমরা আধুনিক জীবন যাপন করছি, কিংবা আমাদের এই যে বলা যেতে পারে যে আমরা নেট দুনিয়ার মধ্যে রয়েছি, হ্যাঁ, এখানে কিছু জিনিস যেমন আমাদের দেশের তুলনায় চিন্তা করলে কিন্তু ওই কিছু কিছু ফ্যাক্টর আমাদের জন্য, যেমন আমরা তো ইউজুয়ালি আমাদের দেশে অ্যালকোহল কনজাম্পশন পরিমাণটা তুলনামূলক কম, সো অ্যালকোহলিক কারণে হওয়ার সম্ভাবনাটা কম আছে। বাট স্মোকিং কিন্তু আমাদের অনেক বেশি। স্মোকারদের কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু খুবই 3-4 রাইজ চান্স থাকে যে ক্যান্সার হওয়ার। আর খাদ্যাভ্যাস যেহেতু বলবো আমাদের এখন আস্তে আস্তে যেহেতু আমরা একটু মানে ইনকাম আগে চেয়ে বেড়েছে, তো খাদ্যাভ্যাস আমাদের একটু হয়তো মিটের দিকে খাদ্যাভ্যাসটা চলে গেছে। তো রেড মিটগুলো তো কোলোরেক্টাল ক্যান্সার করে থাকে, এটা একটা আছে। আর এনভায়রনমেন্টাল পলিউশন মে টেক এ রোল, বাট এটা স্টিল নট প্রুভেন। আচ্ছা, আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি, সেটা হচ্ছে রোগটি নির্ণয় হওয়াটা খুব জরুরি। এবং আমাদের দেশে কিন্তু একটি প্রচারণা আছে যে আমাদের সঠিক ডায়াগনোসিস হচ্ছে না। আমি যদি একটু বলি যে স্ক্রিনিং সেক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখা যায়, বা স্ক্রিনিংটা আসলে আপনি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। যে আসলে দেখেন, আমরা কিন্তু ছোটবেলা থেকে যারা বিভিন্ন জায়গায় বড় হয়েছি, আমরা কিন্তু কিছু সাইনবোর্ড সবসময় দেখি যে বাবার 40 বছরের, দাদার 60 বছরের, পুত্রের 20 বছরের অভিজ্ঞতা, অর্শমল, এরকম কিছু সাইনবোর্ড কিন্তু চটকদার বিজ্ঞাপন বাজারে সবসময় চটকদার আছে। তো লোকজনের মনে ধারণাটা কি আসলে যে পায়খানা রাস্তায় কোনো কিছু হচ্ছে, পাইলস, এটাই কমন। কিন্তু আমাদের কাছে রোগীরা যারা আছে, আপনি জানেন যে সব রোগীরা কি বলে, স্যার পাইলসের সমস্যা। এখন আসলে পাইলসের সমস্যা, পাইলস হচ্ছে মলদ্বারের এই কোলন রেকটাল ক্যান্সারের 100টা রোগের মধ্যে মাত্র একটা রোগ, আরো 99টা রোগ আছে। তো সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে আপনি দেখেন যে এই রোগগুলো যাই হোক, সিমটম কিন্তু খুবই লিমিটেড। পাইলসের রোগীর রক্ত যায়, ক্যান্সারের রোগীরও পায়খানা রক্ত যায়। পাইলসের রোগীর হয়তো পায়খানা একটু ব্যথা করতে পারে, ক্যান্সারের রোগীরও অ্যাডভান্স ক্যান্সারের একটু ব্যথা করে।
হয়তো অল্টারেশন অফ বাউল হ্যাবিট, মানে পায়খানা আজকে শক্ত কালকে ঘন, এরকম একটু চেঞ্জ সাথে থাকতে পারে। তো সিমটম কিন্তু খুবই লিমিটেড সিমটম। সমস্যা হচ্ছে যে ধরেন আমার হয়তো পাইলস হয়েছে, একজন রোগীর পাইলস পায়, তো সে এক ডাক্তারের কাছে চিকিৎসা নিল, তো অফিসে পাশের জনের সাথে আলোচনা করছে যে ভাই কি সমস্যা, বলো স্যার ভাই আমার তো একটু রক্ত যায়, বলে আমি তো ডাক্তার গেছিলাম, এই প্রেসক্রিপশন খাও। তো সে খাইলো, সে 6 মাস খাওয়ার পর বললো যে ভাই আপনি ভালো আছেন, আমি তো ভালো হয়েছি, আমি তো ভালো হচ্ছি না। তখন যখন গেল আসলে দেখা গেলো দ্বিতীয় লোকের ক্যান্সার। আচ্ছা, দ্বিতীয় লোকের ছিল ক্যান্সার, উপসর্গ অনেকটাই উপসর্গগুলো ওভারল্যাপিং, যাকে বলে ওভারল্যাপিং, এগুলো অ্যামালগামেটেড থাকে। তো কিন্তু আমরা তো মানে রোগটা যেহেতু আসলে ভয় পায়, বেশি করে ফিমেলরা, আপনি একটা প্রাইভেট পার্ট ফিমেল দেখাতে হবে, এই জন্য একটু হেজিটেশন কাজ করে। আর মানে পুরুষের ক্ষেত্রেও আসলে যদি বলে যে আমি ডাক্তারের কাছে যাবো, পায়খানা স্যার দেখাবো, লিটল বিট আনকমফোর্টেবল সবাই মনে করে। বাট এই আনকমফোর্টেবল ব্যারিয়ারটা কিন্তু আমাদের ভাঙা উচিত স্ক্রিনিং প্রোগ্রাম, যে আপনার বয়স 40 হয়েছে, আপনি গভর্নমেন্ট ন্যাশনাল ভাবে একটা করোনোস্কোপি আপনার জন্য ডিউ। তো আপনি যদি তখন সিমটম যাই আপনি যদি ডিউ হয়, আপনি যদি করোনোস্কোপিটা করেন, তাহলে ক্যান্সারটা কিন্তু অনেক আর্লি স্টেজ। যখন 50 হচ্ছে ক্যান্সারের বয়স, আমরা কিন্তু 40-এ স্ক্রিনিং দেখেছি 10 বছর আগে। স্ক্রিনিং যদি আমরা 40-এ করি একটা কোলোনোস্কোপি, তাহলে কিন্তু অনেক ক্যান্সার খুবই আগে ধরা পড়বে। এবং সুন্দর একটা কথা হচ্ছে যে কোলোরেক্টাল ক্যান্সারের কিন্তু আর্লি স্টেজের প্রগনোসিস অনেক ভালো। এটা লাং ক্যান্সারের যদি আপনি প্রগনোসিস চিন্তা করেন, তার সাথে ফার বেটার কোলোরেক্টাল ক্যান্সারের, যে স্টেজ 1-2 হলে 50%-এর উপরে 5 ইয়ার সার্ভাইভাল রেট, 1-এ হচ্ছে 70-80% সার্ভাইভাল রেট, তাহলে খুবই ভালো ক্যান্সারের সার্ভাইভাল রেট সেই হিসাবে, যদি সঠিক সময় চিকিৎসা করা যায়। এই জায়গায় স্ক্রিনিং এর একটা পিভটাল রোল আছে, যে আমরা এই স্ক্রিনিংটা একটা ন্যাশনাল ওয়াইড একটা সিস্টেমে নিয়ে যেতে পারি, অনেক রোগী কিন্তু আমাদের আরো অনেক বেশি বেনিফিট হবে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা বলেছেন যে স্ক্রিনিংটি আসলে সরকারিভাবে যদি একটি মানুষকে মানে ডিউ রেসপেক্টে তাদেরকে যদি মানে এই স্ক্রিনিংটার আওতায় নিয়ে আসা যায়, তাহলে আমরা ডায়াগনোসিসটা দ্রুত করতে পারবো, চিকিৎসার বার্ডেনটাও সেক্ষেত্রে অনেকটা কমে যাবে, রোগী হয়তো ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ, রোগী ভালো হবে। এখানে সরকারি তো আসলে যদি আমরা কলোনোস্কোপির কথা বলি, এটা আমরা কিন্তু স্ক্রিনিং হিসেবে নিতে পারি, এটা গোল্ড স্ট্যান্ডার্ড স্ক্রিনিং কলোনোস্কোপি। বাট এটা দুটো সমস্যা আছে, এটা তো একটু মিনিমাল ইনভেসিভ একটা, এবং রোগীর জন্য একটু আনকমফোর্টেবলও বটে। তো যদি ন্যাশনাল ওয়াইজ আমরা চিন্তা করি, আমাদের মধ্যে দেশে যাদের ইকোনমিক বার্ডেনটা একটু আছে, যাদের সরকার এতটা ফলে আমাদের সাবসিডি এই সরকার দিচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু স্টুল থেকে কিছু টেস্ট আছে, আধুনিক টেস্ট একদম আমরা কিন্তু আপনি জানবেন, জেনে থাকেন যে আমরা কিন্তু রিসেন্টলি পিজি হাসপাতালের সাথে 2-3টা গবেষণা করেছি, এবং আমাদের এটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল জার্নাল পাবলিশন হয়েছে, যে ফিট টেস্ট বলে একটা আছে, খুবই একটা সস্তা টেস্ট। এটা যদি আমরা গাইডলাইনে সরকারের কাছ থেকে এই টেস্টটা আমরা দিতে পারি, যে 40-র পরে যে রোগী আমরা আউটডোরে আসছে, আমরা সাথে একটা টেস্ট লিখে দিলাম, এটা স্ক্রিনিং, হয়তো এটার কস্টটা সরকারই বের করলো, তাহলে ফিট করলে আমি স্ক্রিনিং এ 100টা রোগীকে দিলে হয়তো দেখা গেলো এখান থেকে 20টা রোগী পজিটিভ, তো আমার কিন্তু সব রোগী তাহলে কোলোনোস্কোপি করা লাগছে না, রুটিনে আমি ওই 20টা রোগীর কাছে যেতে পারি। সো এখানে গভর্নমেন্ট যেটা, এইটাই গভর্নমেন্টের আসলে পলিসি মেকিং এর রোল হতে পারে, যে আমরা স্ক্রিনিং একটা কম খরচের পরীক্ষাকে আমরা হয়তো এটা কিন্তু সদর হাসপাতালে করা সম্ভব, এমন পরীক্ষা যেটা কিন্তু স্পেশাল হাসপাতালে আসতে হবে না, এটা সদর হাসপাতালে করা সম্ভব। সো গভর্নমেন্ট চিন্তা করলে এই জায়গাটাতে দে ক্যান ডু ইট। রাইট। সেক্ষেত্রে আমরা একটা সময় স্বাস্থ্য বিমার কথা খুব চিন্তা করতাম, যে বাংলাদেশে অন্যান্য উন্নত দেশের মতো যদি স্বাস্থ্য বিমা হতো, আমরা কি এরকম কোনো বিমার প্রচলন শুরু করতে পারি, বা আমাদের এটা আপনার চিকিৎসক হিসেবে বা বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এই দাবিগুলো করবেন? আসলে আমাদের কিন্তু আজ হোক কাল হোক স্বাস্থ্য বিমা লাগবে। আপনি যদি একটা রোগীকে সম্পূর্ণ চিকিৎসা দিতে চান বা রোগী নিতে চান, তাহলে আপনাকে একসময় স্বাস্থ্য বিমার মধ্যে যেতেই হবে, কারণ এটা তো অলরেডি টেস্টেড, যে স্বাস্থ্য বিমার মাধ্যমেই অন্য দেশগুলো চিকিৎসা দিচ্ছে, সরকার কিন্তু ওদেরকে টাকা দিচ্ছে না, ওরা বিমার মাধ্যমে দিচ্ছে। ধরেন আপনি চিন্তা করে মনে করেন যে একটা সেফ এক্সাম্পল, আমার একটা টেস্ট আমার করা প্রয়োজন, আর টেস্ট আমার প্রয়োজন না, আমি কিন্তু অপ্রয়োজনীয় টেস্টটা করতেছি। কিন্তু ধরেন বিমাতে আমি 2 টাকা দিলাম, 100 জন লোক 2 টাকা দিলে 200 টাকা, তাহলে আমার টেস্ট দরকার নেই, আমার টেস্ট হবে না, কিন্তু যার দরকার সে কিন্তু 200 টাকা পুরোটাই তার বাজারের জন্য যাচ্ছে। তো দিস ইজ দ্য বিউটি অফ বিমা, যে বিমা কিন্তু থাকলে যার যেটা প্রয়োজন সে সেটা পাবে, আর হয়তো আমাকে কিছু সাবসিডি দিতে হবে, কিন্তু যদি আমার প্রয়োজন হয় আমি কিন্তু 200 টাকার জায়গায় 2000 টাকা পাবো। এই অংশটা আমাদের যদি মানুষের একটু মাইন্ডসেট চেঞ্জ হয়ে কনসেপশন আসে, তাহলে কিন্তু আসলে এটা পসিবল, আরো বেশি কার্যকর হয়। আমরা একটু জানতে চাচ্ছি যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে, কোলোরেক্টাল আপনি রোগ নির্ণয়ের কথা বললেন, রোগ নির্ণয়ের কিছু প্রক্রিয়াও বললেন। আমরা রোগ নির্ণয় হওয়ার পরে আসলে অনেক সময় আমরা ক্যান্সারের রোগীরা ভুগি, আমি শুরুতেই যেটা বলছিলাম যে ক্যান্সারের রোগ নির্ণয় হওয়ার পর বাংলাদেশে যে ক্যান্সার ব্যবস্থাপনা বা চিকিৎসার, আমরা সাধারণত কেমোথেরাপি, রেডিয়েশন, এটাও একটা ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা, এবং সার্জারি, আপনাদের কোলোরেক্টাল সার্জারির ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা এই রেডিওথেরাপিটা বাংলাদেশে সব প্রতিষ্ঠান দেয় না। সেক্ষেত্রে আপনারা আসলে চিকিৎসার তো আপনি একটা অংশ তাকে সেবা দিচ্ছেন, কিন্তু আরও যে অংশগুলো রয়ে গেছে, এটা আসলে কিভাবে সম্ভব, বিশেষ করে অন্যান্য রেডিওথেরাপি, কেমোথেরাপি? এখানে একটা বিষয়, একটা যখন আপনি একটা রোগীর একটা ক্যান্সার হবে, তখন কিন্তু শুধু আসলে রোগটা কিন্তু ক্যান্সার না। আপনি চিন্তা করে দেখেন যে আজকে আমি ভালো এখানে আপনার সাথে কথা বলছি, গল্প করছি, আমি বাইরে যদি আমার 2 দিন পর ক্যান্সার ডায়াগনোসিস হয়,
আমরা কিন্তু হোল ওয়ার্ল্ডের পরিস্থিতি চেঞ্জ হবে আসলে। জি জি জি। কারণ আমার রোগটা থেকে শুরু করে চিকিৎসার পরে আমার রিহেবিলিটেশন পর্যন্ত কিন্তু আমার ফ্যামিলি কিভাবে চলবে এই সবই কিন্তু এটার ভিতরে জড়িত। জি। সো এটা ক্যান্সার রোগীর চিকিৎসা আর একটা ঠান্ডা কাশির রোগীর চিকিৎসা কিন্তু এক না। এক হবে না। তাদেরকে এমন একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার যে তার চিকিৎসার সাথে জড়িত সবকিছু, তার পরবর্তীতে যদি পেশা পরিবর্তন করা লাগে, যেমন কোলোরেক্টাল ক্যান্সারে অনেকেই আমরা পায়খানা রাস্তা ফেলে দিয়ে পেটে হয়তো পায়খানা রাস্তা করে দিই, এটা অনেকেরই লাগে, প্রয়োজন পড়ে, যার প্রয়োজন হয়, জীবনের স্বার্থে আমাদের করতে হয়। কিন্তু আপনি ধরেন সে ছিল রিক্সা পুলার, সেখানে এখন এসে চালাতে পারবে না, তাকে তার পেশাটা পরিবর্তন করে। সো এই যে রিহ্যাবিলিটেশনটা, এটাও তো আমার ট্রিটমেন্টের সাথে হলিস্টিক অ্যাপ্রোচ যে যাওয়া উচিত। জি জি জি। তো এই জন্য আমাদের আসলে বাইরের দেশে যে বলে টিউমার বোর্ড, এই টিউমার বোর্ড আমরা প্রচলন করেছি বাংলাদেশে, আমাদের পিজি হাসপাতাল এবং সরকারি বেশ কিছু হাসপাতাল হচ্ছে, ঢাকা মেডিকেলে হচ্ছে, আমাদের আরও কিছু হাসপাতালগুলোতে এগুলো অলরেডি চালু হয়েছে। কোলোরেক্টাল ডিপার্টমেন্ট যে হাসপাতালগুলোতে আছে সবাই কিন্তু এখন টিউমার বোর্ডটা প্র্যাকটিস করছে। আমরা যে আশা করবো আস্তে আস্তে সবগুলো জায়গাতেও হবে, ক্যান্সার ইনস্টিটিউটে হয়। জি। তো এই অ্যাপ্রোচটা হলে যেটা হয় যে আমাদের একটা কোলোরেক্টাল ক্যান্সারের মূল তিনটা ভিত্তি, আপনি যেটা বললেন কোলোরেক্টালের জন্য সার্জারি, একটা রেডিওথেরাপি আর কেমোথেরাপি, এছাড়া আদার মডালিটিস ইমিউনোথেরাপি, আদার থেরাপিগুলো এখন এসেছে। কিন্তু রেকটাল ক্যান্সারের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রেডিওথেরাপি, ভেরি গুরুত্বপূর্ণ। যে এখন সমস্যাটা হচ্ছে যে আপনি সরকারিভাবে যদি চিন্তা করেন, আমাদের বিভাগীয় শহরের সবগুলোতেও কিন্তু এখনো রেডিওথেরাপি মেশিন নাই। জি। সরকারিভাবে। তারপরে যদি চিন্তা করেন বেসরকারিভাবে, বেসরকারি অনেক বিভাগে রেডিওথেরাপি মেশিন নাই। বেসরকারি হয়তো 2 থেকে 3টা জায়গায়, আপনি বগুড়াতে গেলে টিএমএসএস মেডিকেল কলেজে আছে, আপনি এখানে সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে আছে, আপনার ওইদিকে চিটাগাংয়ের প্রাইভেট 2টা মেডিকেল কলেজ, আর ঢাকায় যে বড় বড় ফ্র্যাঞ্চাইজগুলো যেগুলো সেগুলোতে আছে, কিন্তু সবগুলো হাসপাতালও কিন্তু নাই, 4-5টা। কিন্তু রেডিওথেরাপি শুধুমাত্র রেকটাল ক্যান্সার না, তো আপনার অন্য ক্যান্সারেরও তো রেডিওথেরাপির রোল আছে। জি। তাহলে আপনি একটা রোগীকে টাকা দিয়েও কিন্তু রোগী রেডিওথেরাপি সিরিয়াল পায় না। আপনি টাকা খরচ করবেন, কালকে আমি একটা নাম করা 3-5 স্টার হাসপাতালে গিয়ে নিব, আপনি চাইলেই কালকে দেওয়া যাবে না, পসিবল হয় না। রেডিওথেরাপি শিডিউল স্লটটা খালি থাকে না। সেখানে যে রোগী টাকা নেই, ঢাকা মেডিকেলে যাবে বা একটা সরকারি হাসপাতাল থেকে নিবে, তার কিউটা কত বড় হতে পারে চিন্তা করে। জি। এই জন্য কিন্তু আমাদের অনেক রোগীটার স্টেজ শিফট বলি আমরা, যেই রোগীর ডায়াগনোসিস হয়েছে তার স্টেজটা শিফট হয়ে গেল। আমি ট্রিটমেন্ট করতে করতে আমার যখন সার্জারিতে আসলো তখন তো আমার কিছু করা থাকে না, কারণ আগের রোগীটা যেটা দেওয়া দরকার ছিল সে অনুসারে না পেয়ে রোগীটা এমন অবস্থা আছে, এখন সার্জিক্যাল বেনিফিটটা আমি তাকে অফার করতে পারছি না। তো এই জিনিসটাতে আসলে আমাদের বেসরকারি উদ্যোক্তাদের আমি বলবো যে সরকারের পাশাপাশি এগিয়ে আসা দরকার। যে বেসরকারি উদ্যোক্তারা যদি কিছুটা, অনেক বড় বড় আমাদের দেশে ব্যবসায়ী গ্রুপ আছে, তারা হয়তো লাভ তো করবেই, কিছু যদি তাদের এমএসআর ফান্ড থাকে সেখান থেকে 50% যদি রিডাকশন করে, কারণ রেডিওথেরাপিটা প্রাইভেটে বেশ কস্টলি। একটা রেডিওথেরাপি সাইকেল যদি আমরা কোলোরেক্টালে বলে থাকি, এটা 75 to 1,20,000 টাকার মধ্যে পড়ে। তো সেখানে যদি আমরা এটাকে, ওনারা যদি একটু সাবসিডি নিয়ে আসার চেষ্টা করে, যে 40,000-30,000 এর মধ্যে নিয়ে আসে, তাহলে কিন্তু এটা মানে জনগণের আরো বেশি সুবিধা হবে। আপনি দেখেন যে পেট স্ক্যানটা, যেমন আমি বলি যে বেসরকারিতে পেট স্ক্যান কিন্তু আগে আমাদের অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু প্রাইভেট হাসপাতালেও খুব পেট স্ক্যান আমি বলবো যে অল্প খরচে 40,000 এসেছে, হয়তো আগামী সময় আরও নিচে নেমে, কারণ সরকার আর বেসরকারির মধ্যে মাত্র 10,000 টাকা গ্যাপ, সরকারি 30,000, বেসরকারিতে 40,000 টাকা, খুব অল্প খরচে, অল্প গ্যাপটা কাছাকাছি হয়েছে। তো রেডিওথেরাপিটাও যদি এরকম প্রাইভেট হাসপাতালগুলো আরেকটু বেশি এগিয়ে আসে, আমাদের হয়তো এখানে, কারণ সরকারের পক্ষে সবসময় সবকিছু করা সম্ভব হয় না, সম্ভব হবে না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, আমাদের দর্শকদের জন্য যদি বলেন যে আসলে এই রোগটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অথবা প্রিভেন্টিভ যে অ্যাওয়ারনেস দরকার, কি করা দরকার? দর্শক, আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে যে আপনারা একটা সুস্থ জীবন যাপন করুন। আমরা আসলে আমাদের যে বর্তমান জীবনযাত্রা হয়ে গেছে, আমরা খুবই ব্যস্ত, সেই ব্যস্ততাটাকে আপনি থাকবে ব্যস্ত জীবন, তার মধ্যেও আপনাকে পরিবারের জন্য সময় দিতে হবে, নিজের জন্য সময় দিতে হবে, এবং আপনার খাদ্যাভ্যাসটাকে ভালো করতে, পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস, এর মাধ্যমে আপনি আসলে শুধু কোলোরেক্টাল না, অনেক রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা তো আমরা সবাই জানি। আমি আশা করবো আপনারা একটা সুস্থ জীবন পাওয়ার জন্য একটা সুস্থ জীবন যাপনের অভ্যাস গড়ে তুলুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। অন্য কোনো পর্বে নিশ্চয়ই আপনাকে আশা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। দর্শক মণ্ডলী, আজকে আমরা কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে কথা বলেছি। আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদেরকে খুব চমৎকারভাবে বলেছেন যে কিভাবে এই চিকিৎসা থেকে পরিত্রাণ পাওয়া যায়, চিকিৎসা নেওয়া যায় এবং ভালো থাকবার উপায়গুলো। নিশ্চয়ই আগামী পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।